আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ। যেটি বলছিলাম, আমাদের আজকের বিষয়ে অতি সংবেদনশীলতা বা যেটিকে হাইপার সেন্সিটিভিটি বলি, দাঁতেরও সেই সংবেদনশীলতা রয়েছে, অতি সংবেদনশীলতা, সেটি আসলে কি এটি একটু জানতে চাই। আসলে দেখা যায় আমাদের মধ্যে অনেক রোগী কিন্তু আমরা পাই যে একটু বয়স বাড়ার সাথে সাথে ঠান্ডা পানি বা একটু আইসক্রিম, বরফ বা এইটা মিষ্টি জাতীয় জিনিস খেলে দাঁত শিরশির করছে। অল্প সময় থাকে, যতক্ষণ ওটা মুখে থাকে ওইটুকু সময় শিরশির করে দাঁতটি, আমাদের খুব একটা অস্বস্তি ফিল করে, খেয়ে মজা পায় না। এই ধরনের কন্ডিশনকে আমরা আসলে বলি যে দাঁতের অতি সংবেদনশীলতা বা হাইপার সেন্সিটিভিটি। আচ্ছা, তো সাধারণত কোন কোন কারণে এই সমস্যাটা হয়? এই কারণটি যে আমরা ভাগ করি, আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি ভেক্টরনে। একটি হচ্ছে যেটা আমরা ডেন্টাল ক্যারিজ বলি বা ব্যাকটেরিয়া দ্বারা দাঁত ক্ষয়। সেটি ইনিশিয়াল পর্যায়ে যখন দাঁতের উপরের যে আমরা সাদা অংশটি দেখি, আমরা এনামেল বলে থাকি, এটি যদি ক্ষয় করে ফেলে ভিতরের যে স্তরটি, ডেন্টিন বলি, ওই স্তরের কাছাকাছি গেলে এই শিরশিরটি হতে পারে। আর আরেকটি হচ্ছে যে অন্য কারণ, সেটা ব্যাকটেরিয়া জনিত কারণ নয়, সেটি হচ্ছে প্রথমে আমরা বলতে পারি অ্যাট্রিশন। এটা সাধারণত বয়স বাড়ার সাথে সাথে হয় অনেকেই, যেমন দাঁত কিন্তু ব্যবহার হচ্ছে, ব্যবহার দাঁতে দাঁতে একটা ফ্রিকশন হয়, এই ঘষা লাগার ফলে দেখা যায় দাঁতের উপরের কিন্তু এনামেলটি কোনো কারণে ক্ষয় হতে পারে বলে দাঁতটা আস্তে আস্তে শিরশির করে। আর আরেকটি হলো যেমন আমরা বলি অ্যাব্রেশন, সেটা হচ্ছে বাইরের কোনো শক্ত জিনিস দ্বারা দাঁত ক্ষয়। যেমন আমরা অনেকেই দাঁতকে পরিষ্কার করার জন্য ছাই বা কয়লা, লবণ এগুলো দিয়ে দাঁতকে পরিষ্কার করার চেষ্টা করি অতিরিক্ত, এবং দেখা যায় দাঁত সাদা করতে গেলে সারাদিন দাঁত ব্রাশ করি, বা দেখা যায় যে 20 মিনিট 25 মিনিট দাঁত ব্রাশ করছি জোরে জোরে শক্ত টুথ ব্রাশ দিয়ে। অথবা দেখা যায় বাজারে দেখবেন বিভিন্ন ধরনের দাঁত সাদা করার কেমিক্যাল পাওয়া যায় এবং তারা বড় বিজ্ঞাপন দিয়ে বিক্রি করে এগুলো। এগুলো কিন্তু এক ধরনের অ্যাসিড। এগুলো দাঁতে যদি ব্যবহার করা হয়, দেখা যায় দাঁতের একটা লেয়ার এনামেলটি ক্ষয় হয়ে ভিতরে যে ডেন্টিন বা সেন্সিটিভিটি যে লেয়ারটি, ওটি এক্সপোজড হয়ে যায়, ফলে দাঁত শিরশির করতে পারে। আর আরেকটি কারণ বলে এটা ইরোশন। এটা একটা আমাদের দেশে খুব কমন সমস্যা। আমাদের সবাই কিন্তু গ্যাস্ট্রিক অ্যাসিডিটিতে ভোগে, গ্যাস্ট্রিকের সমস্যায়। তাহলে যখন গ্যাস্ট্রিক রিগার্জিটেশন হয় বা ঢেকুর ওঠে, তখন কিন্তু পেটের অ্যাসিড কিছুটা মুখে চলে আসে। এই অ্যাসিডটি দাঁত আর মাড়ির মাঝখানে জমে থাকে এবং দাঁতকে এই এনামেলটা কিন্তু আস্তে আস্তে ক্ষয় করে ফেলতে পারে। বা যে কোনো খুব বেশি টক যদি জিনিস খেলে বা কোনো কেমিক্যাল ফ্যাক্টরিতে কাজ করলে দেখা যায় যে কোনো বাইরে কোনো কেমিক্যালের প্রেজেন্সে দাঁতের এই এনামেলটি ক্ষয় করে দাঁত শিরশির করতে পারে। আর আরেকটি কারণ হচ্ছে যে যেটা বয়স বাড়ার সাথে সাথে হয়, জিঞ্জিভাল রিসেশন বলি। মানে মাড়ি আর দাঁত কিন্তু খুব শক্তভাবে একটা জায়গায় লেগে থাকে। যখন ওই লেভেলটি মাড়িটির নিচে নেমে যেয়ে দাঁতের যে শিকড় বা রুট বলি আমরা, এই রুটটা যদি কোনো কারণে এক্সপোজড হয়ে যায়, তখন কিন্তু দাঁতের এই শিরশিরটি পেশেন্টরা অনুভব করতে পারে। আচ্ছা, তো অনেকগুলো কারণে কিন্তু বললেন দাঁত শিরশির করার। তার মধ্যে এমনিতে কোন কারণে হচ্ছে সেটি কি রোগীর জন্য বোঝার কোনো উপায় রয়েছে লক্ষণ দেখে? বা যেমন ডেন্টাল ক্যারিজ হলে রোগীরা বুঝতে পারে তাতে গর্ত হচ্ছে, যদি সেটা ভিজিবল জায়গায় হয়। অনেক ক্ষেত্রে কিন্তু আমরা যে দাঁত ব্রাশ করি সেখানে কিন্তু সাধারণত ডেন্টাল ক্যারিজ হয় না, যেটা ব্রাশের বাইরে থাকে সেসব জায়গায় কিন্তু ডেন্টাল ক্যারিজটি হয়। আমাদের নর্মাল যে আমরা ব্রাশটি করি, শুধু ব্রাশ যদি করি, তাহলে কিন্তু দাঁতের মাত্র 65-70% পরিষ্কার হয় মাত্র। বাকি কিন্তু 30% রয়ে যায় আমাদের পরিষ্কারের বাইরে, যেটা দুই দাঁতের মধ্যবর্তী স্থান, মানে আওতার বাইরে, ওখানে আসলে নর্মাল ব্রাশ পৌঁছায় না। ওইটাকে পরিষ্কার করতে গেলে ডেন্টাল ফ্লস ব্যবহার করা ছাড়া অন্য কোনো নর্মাল ব্রাশ ওখানে যাবে না। দেখা যায় 30% কিন্তু রয়েই যায় পরিষ্কার রাখার বাইরে। পাশাপাশি অনেকেরই জন্মগত কারণে বা যেভাবেই হোক দাঁতের উপরের পিছনের মাড়ির দাঁতের উপরে আমরা কিছু পিট ফিশার বলি, কিছু দাগ থাকে, কিছু ডিপ থাকে অটোমেটিক্যালি, ওইখানে দেখা যায় খাবার জমে ভিতরে ওইখানে ডেন্টাল ক্যারিজ তৈরি করে। তো গর্ত যদি দেখা যায় তখন বুঝতে পারে গর্ত হচ্ছে। অথবা দেখা যায় যে কিছু, যেটা খুব কমনলি দেখা যায়, সেটা হচ্ছে মাড়ি আর দাঁত যেখানে মিশেছে ওই জায়গাটাতে কালারটা একটু ইয়েলোইশ হয়ে যায়, বা নখ দিলে ওই জায়গাটা একটু বাঁধে যে একটু গর্ত হচ্ছে। এই কারণগুলো থেকে পেশেন্ট বুঝতে পারে যে আমার এই সমস্যাগুলোর কারণে দাঁতে শিরশির করছে। অথবা দেখতে পারে যে মাড়ি সরে যেয়ে দাঁতের দাঁতটাকে বড় দেখাচ্ছে, দাঁতের রুটটা এক্সপোজড হয়ে গেছে, তাহলে দাঁত এই শিরশিরের কারণটা বোঝা যায় এখান থেকে হচ্ছে। আচ্ছা, তো আপনার কাছে যখন বা আপনাদের কাছে যখন আসছে জাতীয় সমস্যা নিয়ে, কি ধরনের ম্যানেজমেন্ট তাদেরকে বা পরামর্শ দিয়ে থাকেন? আমরা প্রথমেই আগে কারণটা খোঁজার চেষ্টা করি যে কেন শিরশিরটা করলো, রোগীর হিস্ট্রি নিয়ে। তো দেখি যে কিছু কিছু কারণ আছে যেটা রোগীরা হয়তো তাদের খাবারের অভ্যাস বা যে ব্রাশের নিয়মটি আমরা দেখিয়ে দেই যে না এইভাবে ব্রাশ করা যাবে না, আমাদের মানে সংবেদনহীন কিছু টুথপেস্ট বাজারে পাওয়া যায়,
এগুলো অ্যাডভাইস করি যে হ্যাঁ এগুলো নিয়ে সফট ব্রাশ দিয়ে নিয়ম অনুযায়ী দাঁত ব্রাশ করেন, যাতে করে দাঁতের এনামেলের ক্ষতি না হয়। অতি অতি খুশি হয়ে বা অতি রঞ্জিত হয়ে খুব জোরে জোরে দাঁত ব্রাশ করার কোনো সুযোগ নাই। দাঁতটা ব্রাশের টাচ করলে যে প্রেশার, সেই প্রেশার ব্রাশ করলে দাঁত পরিষ্কার হয়ে যাবে। এক্সট্রা জোরে প্রেশার দিয়ে বা খুব হার্ড টুথব্রাশ ব্যবহার করার কোনো দরকার নেই, হলে দাঁতে এনামেল ক্ষয়ে শিরশির করতে পারে। আর এটা হচ্ছে যে পেশেন্টের প্রিভেনশন বা পেশেন্টকে সচেতন করার জন্য প্রাইমারি স্টেজে যখন আসে। যখন গর্ত হয়ে যায়, দেখি উপরে কোনো ক্যারিজ হচ্ছে, তখন ফিলিং করে দিতে হবে, সহজ চিকিৎসা। ফিলিং করলে পেশেন্ট ভালো হয়ে যায়। আর পাশাপাশি যদি মাড়িটা নেমে যায় উপরের দিকে, মানে যদি রুট এক্সপোজ হয়ে যায়, তাহলে ওই জায়গাটা থেকে আমরা ভালো করে স্কিলিং করি, কিউরেট করে হয়তো ওই জায়গাটা থেকে আমাদের কোনো ফিলিং দরকার হতে পারে, কখনো কিছু ছোট করে সার্জারি দরকার হতে পারে, যে মাড়িটাকে আমরা কেটে নিচে থেকে নামিয়ে দেই। যেভাবে হোক এই শিরশিরটাকে রক্ষা করা সম্ভব। কিন্তু শিরশির নিয়ে কোনো রোগীদেরকে লম্বা টাইম বসে থাকা উচিত না, কারণ যত ক্ষয় ভিতরে যাবে চিকিৎসা জটিল হবে। দেখা যাবে এক পর্যায়ে গেলে দেখা যায় যে আমাদের ফিলিংয়ে বা পেশেন্টের কনসিয়াসনেস হচ্ছে, তখন দেখা যায় রুট ক্যানাল লাগছে, চিকিৎসা বলি, পদ্ধতিটা তখন আরো জটিল হবে, সময় সাপেক্ষ হয়ে যাবে, কিছুটা ব্যয়বহুল হয়ে যাবে। আচ্ছা, তো যেটি আপনি আসলে বারবার কথায় আপনার কথার মাধ্যমে যেটি আমরা বুঝলাম যে ব্রাশের বা দাঁত পরিষ্কার করার টেকনিকটা আসলে খুব জরুরি, কারণ আমরা সবসময় দাঁত পরিষ্কার রাখার চেষ্টা করছি, কিন্তু সেটি পদ্ধতিটা সঠিক হচ্ছে কিনা সেটি কিন্তু সবাই জানছি না। একটু কি আমাদের দর্শকদের জন্য বলে দেওয়া যায় কিনা যে আসলে সঠিক পদ্ধতিটা কি রকম? আসলে এখন কিন্তু মোটামুটি গ্রাম পর্যায়ে মানুষ না খেতে পারলে একটা টুথপেস্ট ব্রাশ কিন্তু বাসায় রাখছে, সচেতন কিছুটা হচ্ছে, কিন্তু নিয়মটা হচ্ছে না বলে হয়তো তার ওই ব্রাশিং প্রসিডিউরটা কাজে লাগছে না। তো আসলে ব্রাশ করার কিছু নিয়ম আছে, এটা আসলে দাঁতের গঠনের উপর ডিপেন্ড করে, কিন্তু ইন জেনারেল যদি আমরা বলে থাকি সাধারণত মানুষের ক্ষেত্রে, পিছনে যে মাড়ির দাঁতগুলো আছে, মাড়ি আর দাঁত যেখানে যে জাংশনে লেগেছে, ওই জাংশনে যে আমরা ব্রাশটি আমরা বলি 45 ডিগ্রি অ্যাঙ্গেলে, এটা যদি দাঁত হয় ব্রাশটাকে আমরা এভাবে ধরবো, ধরে আমরা যদি এটাকে একটু ক্লকওয়াইজ একটু ম্যাসেজ করে মাড়ি সহ ঘোরাই, তাহলে কিন্তু দাঁতের এনামেলটা ক্ষতি হয় না, মাড়ি এবং দাঁতের যে জাংশন ওটা সহ পরিষ্কার হচ্ছে। সামনের দাঁতে এসে আমরা যদি মনে করি নিচের দাঁতের ক্ষেত্রে, নিচের থেকে আবার উপরের দিকে, মাড়ি সহ মাড়ি থেকে একটু ধরে নিয়ে উপরের দিকে 180 ডিরেকশন উপরের দিকে করলাম, আবার উপরেরটার ক্ষেত্রে উপর থেকে নিচের দিকে, আর ভিতরের দিকেও তাই একই অবস্থায় যদি আমরা উপরের ক্ষেত্রে আমরা ব্রাশটি ঘুরে 45 ডিগ্রি অ্যাঙ্গেল যদি আমরা ক্লকওয়াইজ ঘোরাই, তাহলে দেখা যায় দাঁতগুলি মোটামুটি তাতে 70% পরিষ্কার হয়ে যায়। এবং সময়টাও একটা বিষয়, সময়টা এটা দেখা যায় 3 মিনিটের বেশি ব্রাশ করা উচিত না, এবং দিনে 2 বার এনাফ, সকালে নাস্তার পর, রাত্রে ঘুমাতে যাওয়ার আগে। তো এই 2 বার আমরা একটা ভালো টুথপেস্ট এবং নরম টুথব্রাশ ব্যবহার করলে দাঁতের 70 থেকে 75% পরিষ্কার হয়ে যায়। পাশাপাশি রাত্রে যদি আমরা বয়স বাড়ার সাথে সাথে, যেমন 30-40 বছরের বয়স পর থেকে আমরা ডেন্টাল ফ্লসের অভ্যাসটা আমরা করে ফেলি, যাতে রাত্রে ঘুমাতে যাওয়ার আগে একবারই সুতা এখন বাজারে পাওয়া যায় ডেন্টাল ফ্লস নামে, হাতে পেঁচিয়ে আমরা যদি পিছনের মাড়ি দাঁতগুলো যদি ফাঁকগুলো পরিষ্কার করে ফেলি, তাহলে দেখা যায় দাঁত এবং মাড়ি দুটোই আমাদের ভালো থাকে, দাঁতের মাঝামাঝি যে ময়লাগুলো থাকে পরিষ্কার হয়ে যায়। আর কিছু তো খাবারের অভ্যাস আছেই, যে আমরা হয়তো মিষ্টি জাতীয় আঠালো খাবারগুলোকে আস্তে আস্তে কমিয়ে ফেলি, আমরা শাকসবজির দিকে ঝুঁকি, মানে আঁশযুক্ত খাবার, সেগুলো খাওয়া অভ্যাসটা আমরা গড়ে তুলি, ফলমূল খাই, বাজারজাত কোমল পানীয় না খেয়ে আমরা ফ্রেশ ফলের জুস খাই, ডাবের পানি খাই। ফুড অভ্যাসে পরিবর্তন করলে দেখা যাবে দাঁতগুলো অনেক মজবুত এবং ভালো থাকবে। আপনি বলছিলেন যে জিঞ্জাইভাল রেসিশন বা যে মাড়িটা যা অনেক সময় নিচের দিকে নেমে যায়, তখন দাঁত শিরশির হতে পারে, এটা একটা কারণ। মাড়িতে আরো কি কি ধরনের আসলে সমস্যা থাকতে পারে? মাড়ি রোগ তো আসলে দেখা যায় আমাদের দেশে অনেক মানুষ, ম্যাক্সিমাম মানুষ কিন্তু দেখবেন যে মাড়িতে রক্ত পড়ছে, মাড়ি ফুলে যায়, সকালে ঘুম থেকে থুতু রক্ত আসে। তো আসলে মাড়ি যেটা আমরা জিঞ্জিভাইটিস বলি, তো এটার আসলে মূল কারণ হচ্ছে ডেন্টাল প্লাক বা ডেন্টাল পরবর্তী ডেন্টাল পাথর নামে পরিচিত, ডেন্টাল ক্যালকুলাস নামে পরিচিত। এটা হচ্ছে এক ধরনের ব্যাকটেরিয়া সম্বলিত একটি লেয়ার, যেটা আমাদের মুখে আমরা যদি দাঁত ব্রাশ করি তার কিছুক্ষণ পরে কিন্তু জমতে শুরু করে, এবং এটা ম্যাচিউর কিন্তু হয়ে যায় 4 থেকে 6 ঘন্টার মধ্যে, আস্তে আস্তে ম্যাচিউর হয়ে যায়। দেখা যায় 4 থেকে 7 দিনের মধ্যে আমরা এটি ডেন্টাল প্লাক নামে পরিচিত মানে বলতে পারি। এটা সহজ চেনার উপায় হচ্ছে আমরা যদি 24 ঘন্টা একবার দাঁত ব্রাশ না করে নখ দিয়ে দাঁতের উপর আঁচড় দেই, দেখবো হাতের মধ্যে সাদা একটা পাথর দেখা যায়, এটা কিন্তু ডেন্টাল প্লাক। এটা কিন্তু দাঁত এবং মাড়ি দুইটার জন্য খুব ক্ষতিকর, কারণ এর ভিতরে অসংখ্য ব্যাকটেরিয়া থাকে। অবাক ব্যাপার যে মাত্র 1 মিলিগ্রাম ডেন্টাল প্লাকে 100 মিলিয়ন ব্যাকটেরিয়া থাকতে পারে। এটা কিন্তু একটা বিশাল ব্যাপার। ব্যাকটেরিয়া কিন্তু বসে থাকে না, এরা কিন্তু ভিতরে থেকেই বিভিন্নভাবে খারাপ কাজ করতে থাকে, দাঁতকে গর্ত করে, মাটিতে এই ধরনের জিঞ্জিভাইটিস তৈরি করে। তো এটা যদি আমরা ওখানে রয়ে যাই, পরবর্তীতে পাথরে পরিণত হয়, শক্ত পাথরে পরিণত হয়, দেখা যায় যে এই প্লাক এবং পাথর দুটো মিলে মাড়িতে ক্ষতি সাধন করে, মাড়িতে ইনফ্লামেশন করে, মাড়িকে নামিয়ে দেয়, মাড়িতে রক্ত পড়ে, মাড়ি ফুলে যায়। আর পাশাপাশি কিছু সিস্টেমিক কারণ আছে, যেটা হয়তো পেশেন্টের কোনো ওষুধের সাইড ইফেক্ট থেকে হতে পারে, যেমন কিছু ব্লাড প্রেশারের কিছু ওষুধ আছে যেগুলো যে লম্বা টাইম খায়, পেশেন্টের দেখা যায় মাড়িতে কিছু সমস্যা তৈরি হতে পারে, বা সিস্টেমিক কারণ কিছু রোগ আছে,
মাড়িতে রক্ত পড়ার, যেমন ধরেন রক্তের কোনো সমস্যা হলে, লিভারের কোনো সমস্যা হলে দেখা যায় মাড়ি দিয়ে রক্ত পড়তে পারে। হ্যাঁ, এমনকি যেমন খুব কমন যেটা আমরা বলি, যেটা ব্লাড ক্যান্সারও কিন্তু প্রথমে মাড়িতে রক্ত পড়ে। আর মরণঘাতী রোগ এইডসও কিন্তু মাড়ির অনেক ঝামেলা করতে পারে, মাড়ির রক্তটা চলে আসে। আচ্ছা, তো প্রতিরোধের কোনো উপায় যদি সংক্ষেপে বলে দেন, যে আসলে কিভাবে দাঁত, মুখের এবং মাড়ির এই জাতীয় রোগের সমস্যা থেকে নিজেদের মুক্ত রাখা যাবে? হ্যাঁ, কারণ সারা বাংলাদেশে, সারা বিশ্বে কিন্তু খুব কমন সমস্যা দাঁতের এবং মাড়ির সমস্যা। এটা প্রতিরোধ করা কিন্তু খুব সহজ। এগুলো কেবল বললাম আমি যে নিয়ম অনুযায়ী নিয়মিত দাঁত ব্রাশ করা, নিয়ম অনুযায়ী হচ্ছে কিনা এবং নিয়মিত হচ্ছে কিনা, দুইটা কথা। পাশাপাশি আমাদের খাদ্যাভ্যাসের পরিবর্তন, এটা তো একটা জরুরি বিষয়। জাস্ট সচেতন হলেই দেখা যায় যে আমাদের এই মুখের বা দাঁতের মাড়ির রোগকে আমরা সিংহভাগ প্রতিরোধ করতে পারি। এবং এই যে 6 মাস অন্তর অন্তর যে একজন ডেন্টাল সার্জনের কাছে যাওয়া উচিত, এটা সারা বিশ্ব একটা কথা বলে, সারা বিশ্ব কথা বলে যে বছরে অন্তত 2 বার 6 মাস গ্যাপ দিয়ে একজন প্রফেশনাল ডেন্টাল সার্জনকে দিয়ে মুখ ও দাঁতকে পরীক্ষা করে দেওয়া। কারণ সবকিছু আমরা খালি চোখে দেখতে পারি না বা বুঝতেও পারি না যে কোথাও কোন লোকায়িত অংশে কোথায় সমস্যা শুরু হচ্ছে। সেটি শুরু হওয়ার সাথে সাথেই যাতে আমরা ধরতে পারি। তার চিকিৎসা যদি সহজে নেওয়া যায় তাহলে দেখা চিকিৎসা ব্যয়ও সহজ হয়, সময় কম লাগে, চিকিৎসা অনেক সহজ, চিকিৎসা পদ্ধতি সহজ হয়ে যায়। রোগীর জন্য এটা অনেক বেনিফিশিয়াল যদি আগেই সে রোগটি নির্ণয় করা যায়। অনেক অনেক ধন্যবাদ, চমৎকারভাবে বুঝিয়ে দিলেন বিষয়টি। আপনাকে ধন্যবাদ, এনটিভির সকল দর্শককে ধন্যবাদ। দর্শক, আমরা শুনছিলাম দাঁতের অতি সংবেদনশীলতা এবং সাথে সাথে মাড়ির কি ধরনের সমস্যা হতে পারে তা নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য। আশা করছি আমাদের আজকের অনুষ্ঠান, আজকের আলোচনা আপনাদের উপকার এসেছে।